21শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের না, আপনারা জানেন যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃতি পেয়েছে এবং সেটাও খুব একটা বিশেষ ব্যাপার যে সালাম এবং রফিক নামে দুইজন প্রবাসী বাঙালি এবং তারা মিলে এবং আরও কয়েকটি দেশের কিছু ভাষাপ্রেমী তারা এক হয়ে ভালোবাসি মাতৃভাষা এরকম একটা সংগঠন করে তাদের একটা প্রচেষ্টা ছিল 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা যায় কি না। আমরা তাদেরই কথায় অনুরোধে আমি জাতিসংঘে আমরা এই প্রস্তাব নিয়ে আজকে সেটা এখন 21শে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষা না, সারা বিশ্বের মাতৃভাষা সংরক্ষণের এবং মাতৃভাষা চর্চার জন্য এখন আমরা এটা স্বীকৃতি পেয়েছি, যার জন্য আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটও একটা গড়ে তুলেছি। কাজে নিজের মায়ের ভাষাকে মর্যাদা দেওয়া এটা যেমন দরকার, আবার অন্য ভাষাকে জানাও দরকার। সেই জন্য অনুবাদ আমাদের একান্তভাবে দরকার। এই জন্য বাংলা একাডেমিকে সবসময় আমি অনুরোধ করেছি যে অন্যান্য দেশের সাহিত্য যেন আমরা জানতে পারি, কারণ একটা সাহিত্যের ভিতর থেকে মানুষের জীবনযাত্রাটা জানা যায়, তাদের সংস্কৃতি জানা যায়, তাদের ইতিহাস জানা যায়, অনেক কিছু জানার একটা সুযোগ থাকে। আমরা রাজনীতি করি, বক্তৃতা দিয়ে অনেক কথাই বলি, সেই কথাগুলি মানুষের মন ছুঁয়ে যায়, কিন্তু তার থেকেও বেশি মন ছোঁয় সাহিত্যের ভিতর দিয়ে। সাহিত্যের ভিতর দিয়ে কোনো বার্তা যদি আমরা মানুষের হৃদয়ে পৌঁছাতে পারি তো সেটা স্থায়িত্ব কিন্তু অনেক বেশি হয়, আবেদনটাও বেশি হয়। দ্বিতীয়ত যে সাহিত্যের মধ্য দিয়ে একটি দেশের সার্বিক পরিস্থিতিটাকেও জানার একটা সুযোগ হয়, মানুষের জীবন মান সম্পর্কে জানা যায়, জীবনযাত্রা সম্পর্কে জানা যায়। সেজন্য এটা খুব বেশি প্রয়োজন। তাছাড়া সাহিত্যের ভিতর থেকে ইতিহাস, সংস্কৃতি সব কিছুই তো আমরা জানতে পারি। সেজন্য এর উপর সবসময় ভাষার উপরে গবেষণা করা এবং অনুবাদ করা এবং সেই জিনিসগুলি যেন মানুষের কাছে পৌঁছে যায়। আর বই পড়ার অভ্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকের জীবনে যদি বই পড়ার অভ্যাস থাকে তাহলে কিন্তু সময় কাটাতেও কষ্ট হয় না। যদিও এখন ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ ডিজিটাল ডিভাইস, মোবাইল ফোন টোন এগুলি এত বেশি হয়ে গেছে, তো সেখানে কিন্তু এখন পড়ার সুযোগ আছে। এখন হয়তো একটা বই খুলে পড়তে হয় না, কিন্তু একটা আপনার ট্যাব অথবা বুকলেট অথবা ফোন অথবা যেভাবে হোক ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আপনি পড়তে পারেন। তবে ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন কোনটা ভালো লাগবে, আমি মনে করি একটা বই হাতে নিয়ে বইয়ের পাতা উল্টে পড়া, এর আনন্দটাই আলাদা। এটা কিন্তু ওই যন্ত্রের মধ্যে পাওয়া যায় না, যন্ত্রে আমরা পাই না। তবে হ্যাঁ, যন্ত্রটা সাথে নিতে সুবিধা বেশি, অল্প জায়গায় অনেক বেশি পাওয়া যায়, এই সুবিধাগুলি আছে। কিন্তু তারপরে আমি বলবো যে বইয়ের আবেদনটা কিন্তু কোনোদিন মুছে যাবে না, আবেদনটা থাকবে, আর বইগুলো স্থায়ীভাবেই থাকে, এটাও দেখতে হবে। সেই জন্য প্রকাশকদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই মহামারীর সময়ও তারা অনেক কষ্ট পেয়েছেন আমরা জানি, তো সেই কথা বিবেচনা করে এবং আমাদের যারা পাঠকবৃন্দ বই পড়তে পছন্দ করেন অথবা বই মেলায় ঘুরে ঘুরে বই দেখার ভিতরে যে আনন্দ, সেই আনন্দ থেকে যাতে সবাই বঞ্চিত না হন সেই চিন্তা করেই কিন্তু বই মেলাটা আজকে করা হচ্ছে। তবে আমি অনুরোধ করব সবাইকে, যারা এখানে আসবেন অবশ্যই স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন। যদিও আমরা শুরু থেকে ব্যবস্থা নিয়েছিলাম বলেই এটা আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আপনারা দেখেছেন এখন আবার এখন বলছে দ্বিতীয় ওয়েভ, কোথাও তৃতীয় ওয়েভ শুরু হয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে এই ভাইরাসটা আরও মারাত্মক আকারে দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে যদিও আমরা টিকা দিচ্ছি, টিকা দেওয়ার কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, তারপরে আমি বলবো যে আমরা প্রায় 45 লক্ষের উপর কিন্তু টিকাদান হয়ে গেছে এবং এটা চলতে থাকবে এবং দ্বিতীয় ডোজটাও দেওয়া হবে। কিন্তু তারপর আমি বলবো যে টিকা দিয়েই মনে করবেন না যে সবাই একেবারে সুরক্ষিত হয়ে গেছেন। সেই জন্য মাস্ক পরা, হাত ধোয়া, একটু দূরত্ব বজায় রাখা, সেগুলি অবশ্যই সকলে মেনে চলবেন। নিজেকে সুরক্ষিত করা মানে অন্যকেও সুরক্ষিত করা। আমি বারবার এই কথাটা বলে যাচ্ছি, আমি আশা করি আপনারা সবাই এই বিষয়টার দিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন এবং বইমেলায় যাবেন।
বইও দেখবেন, বইও ধরবেন, কিন্তু তারপরেও নিজের স্বাস্থ্যবিধিটা মেনে নিজেকে সুরক্ষিত করবেন, সেটাই আমি চাই। আমি শেষ করবার আগে এটুকু বলবো যে আমাদের নতুন প্রজন্ম, তাদের জন্য বই পড়ার দিকে ঝোঁক হয়, অভ্যাস হয়। যেন আমি আমাদের ব্যক্তিগত কথা বলতে পারি, ছোট্ট শিশু জন্ম নেওয়ার পর থেকে তাদেরকে বই পড়ে শোনানো, এটা কিন্তু আমাদের বাড়িতে সবসময় একটা অভ্যাস ছিল এবং এটা এখনও আছে, অব্যাহত আছে। এমনকি আমাদের ছেলেমেয়েরাও তাদের বাচ্চাদের বোধহয় জন্মের পর থেকেই তাদের বই পড়ে শোনানো শুরু করে। এমনকি এখন আমাদের যারা মানে ছোট্ট যারা এখনও, সবাইকেই ওই বই পড়ার দিকে একটা ঝোঁক। বই পড়তে হবে, দেখতে হবে, বা বই হাতে নিতে হবে। এবং সবসময় ছোট একটা লাইব্রেরি তাদের জন্য করে রাখি, যেন বাচ্চারা বইটা অন্তত ঘেটে ঘেটে দেখে বা পড়ে। কাজেই বই পড়ার অভ্যাসটা যেন অব্যাহত থাকে, সেটা কিন্তু সবাইকে আপনারা একটু যত্নবান হবেন, সেটাই আমরা চাই। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে এই বইমেলা আমাদের শুরু হতে যাচ্ছে। আমরা এমন একটা সময় যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করছি, তার জন্ম শতবার্ষিকীর 101 বছর, আর সেই সাথে এসছে এবার আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই দুটোই আমাদের একেবারে পাশাপাশি একই সাথে। কাজে আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন করছি। এই 26শে মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা 50 বছর পূর্ণ করব। বাংলাদেশ এখন আর ভিক্ষা ঝুলি নিয়ে ঘুরে বেড়াবার দেশ না। অন্তত এটুকু দাবি করতে পারি যে আওয়ামী লীগ যখন থেকে সরকারে এসেছে, তখন থেকেই বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষভাবে দৃষ্টি দিয়েছে বলেই, যেখানে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতিপিতা গড়ে তুলে গিয়েছিলেন, দেশকে স্বল্পোন্নত দেশে প্রতিষ্ঠা করেছিলেন মাত্র 3.5 বছরের মধ্যে। একটা বিধ্বস্ত দেশ, যুদ্ধবিধ্বস্ত দেশ, তার উপর এটা ছিল একটা প্রদেশ। সেই প্রদেশটাকে একটা দেশে রূপান্তর করা এবং এই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলা এবং স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করা অনেক কঠিন কাজ ছিল, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সেটা করে যান। কিন্তু 75 15ই আগস্ট আমাদের জীবনের যে কালো অধ্যায়, সেই দিন শুধু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করা হয়নি। আপনারা জানেন যে আমার মা, আমার ছোট ছোট 3 ভাই, কামাল জামাল আছে, সবই তো আমার ছোট, তা কামাল জামালের নবপরিণীত বধূ, আমার আত্মীয় স্বজন সহ 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। এমনকি আমার বাবা মিলিটারি সেক্রেটারি, তাকে হত্যা করে, কর্নেল জামিলকে। এএসপি ছিলেন হাসিবুর রহমান, তাকে হত্যা করে। এভাবে আমাদের পরিবারের সদস্যকে হত্যা করে ফেলে। আমরা ব্যক্তিগতভাবে সব হারিয়েছি, কিন্তু বাংলাদেশ হারিয়েছিল তার সকল সম্ভাবনাকে। বাংলাদেশের মানুষ যখন ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে, তখন থেকে আমরা দেশের উন্নয়নে ব্যাপক কর্মসূচি জাতির পিতার আদর্শ অনুসরণ করে বাস্তবায়ন শুরু করি। দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি, তখন থেকে আমাদের এই প্রচেষ্টাই ছিল যে বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে চলবে, বিশ্বে মাথা উঁচু করে চলবে। যে দেশটি এত রক্ত দিয়ে, এত সংগ্রাম করে স্বাধীন হয়েছে, সে স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, সেই স্বাধীনতাকে সফল করতে হবে। বাংলাদেশ কারো মুখাপেক্ষি হবে না, নিজের পায়ে দাঁড়াবে। আজকে আমরা এই বছর এই সময় যখন আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করছি, যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, ঠিক সেই সময় আমরা বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হবার মর্যাদা পেয়েছি। এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারবে না, বাংলাদেশকে আর পিছনে টানতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কাজে সেভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এবং প্রজন্মের পর প্রজন্ম যেন এই দেশের মুক্তিযুদ্ধের চেতনায় এবং স্বাধীনতার এই সুফল বাংলাদেশের মানুষের ঘরে পৌঁছে দেয়, সেটাই আমরা কামনা করি। কাজে সাহিত্যের মধ্য দিয়ে মানুষ ইতিহাস জানতে পারে, সংস্কৃতি জানতে পারে, নিজেকে জানতে পারে, অপরকে জানাতে পারে এবং জানতে পারে, বা অনুবাদ সাহিত্যের মধ্য দিয়ে বিশ্বের অনেক সাহিত্য, অনেক ইতিহাস সব কিছু জানতে পারবে। যে আমি বাংলা একাডেমিকে আবার অনুরোধ করব যে আপনারা
অনুবাদ সাহিত্যটা অবশ্যই রাখবেন। যেমন আমাদের বইগুলি অন্যান্য ভাষায় অনুবাদ হবে, পৃথিবীর বিভিন্ন ভাষায় যেন যেতে পারে, আবার পৃথিবীর যেগুলি সাহিত্য আছে সেটাও যেন অনুবাদ হয়ে আমাদের দেশের মানুষের জন্য তা জানতে পারে। কারণ পৃথিবীটা এখন তো গ্লোবাল ভিলেজ, কাজে সেই ক্ষেত্রে সকলকে একে অপরকে জানা, শুধু ব্যবসা বাণিজ্য না, সংস্কৃতি চর্চা, সাহিত্য, ইতিহাস, সব কিছু, ভূগোল, সব কিছুর মধ্যে দিয়েই জানার একটা সুযোগ আছে। তো সেই সুযোগটা বই আমাদের দেয়। তো এই বইমেলাটা আজকে হচ্ছে, আবার আমি বলি সবথেকে কষ্ট যে আমি সেখানে উপস্থিত হতে পারলাম না। তো এবার বইমেলার মূল উপজীব্য বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং আমাদের মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। এর জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রতিপাদ্য গ্রহণ করবার জন্য, কারণ মার্চ মাসে এটা হচ্ছে, কাজে সেই দিক থেকে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি অনুরোধ করব, জাতিপিতার বই চীন দেখে এলাম বা নিউ চায়না 1952, এটা সবাই একটু পড়বেন। পড়লে অনেক কিছু জানতে পারবেন, অনেক জানার সুযোগ আছে। শুধু তাই না, তিনি বাংলাদেশের মানুষ নিয়ে কী ভাবেন, নারীদের ক্ষমতায়ন নিয়ে কী ভাবেন, বা আমাদের ধর্মীয় অনুশাসনে কী ভাবেন, সব কিছুই কিন্তু সেখানে চমৎকারভাবে অত অল্প সময় সেটা কিন্তু লেখা আছে। তিনি 52 সাল পর্যন্ত বন্দী ছিলেন, 52 সালে মুক্তি পেয়ে কিন্তু চায়না ভিজিটে যান। এরপর আবার 54 সালে তিনি গ্রেপ্তার হন। যখন 54 সালে তিনি বন্দী ছিলেন তখন এই বইটি লিখেছিলেন। একে একে প্রায় সবগুলি আমরা প্রকাশ করেছি। আরেকটি বাকি আছে এখন, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নিজের লেখা স্মৃতিকথা। সেটাও আমরা ভবিষ্যতে প্রকাশ করব, সে প্রস্তুতি আমরা নিচ্ছি। আর সিক্রেট ডকুমেন্টগুলিও আমরা প্রকাশ করছি। কাজে সিক্রেট ডকুমেন্টগুলিও আপনারা যদি পড়েন, বাংলাদেশের ইতিহাস গবেষণার জন্য এটা একটা অমূল্য দলিল হিসেবে আসবে। এটা একটা ব্রিটিশ কোম্পানি ইংল্যান্ড থেকে ওটা প্রকাশ করছে, সিক্রেট ডকুমেন্ট, এই বইটি। তো আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই। আসুন সবাই মিলে আমরা বই পড়া অভ্যাস গড়ে তুলি, আর আমাদের আগামী প্রজন্মকেও যেন উৎসাহিত করি, এবং বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক উন্নয়নে, সাংস্কৃতিক উন্নয়নে, সর্বক্ষেত্রে সামাজিক ন্যায়বোধে আমরা এই দেশকে অসাম্প্রদায়িক চেতনায় ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি অমর একুশে বইমেলা অনুষ্ঠানমালা 2021-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ। গণভবন থেকে অমর একুশে গ্রন্থমেলা 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি সমগ্র বাংলাদেশের মূল খবরে। করোনার কারণে 1.5 মাস পিছিয়ে আজ শুরু বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যবিধি মেনে মেলা চলবে 14 এপ্রিল পর্যন্ত। এবারের মেলার পরিসর গেল বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। 15 লাখ বর্গফুট আয়তনে বিস্তৃত এই আয়োজন। বৃষ্টি হলে বইপ্রেমীদের আশ্রয় দিতে মেলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে 4টি শেড। প্রথমবারের মতো রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনেও করা হয়েছে একটি নতুন গেট। মেলার সব প্রবেশপথেই থাকছে হ্যান্ড স্যানিটাইজার। ক্রেতা, বিক্রেতা, লেখক, দর্শনার্থী সবারই মাস্ক পরা বাধ্যতামূলক। অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনের খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, আজকে বইমেলার প্রথম দিন, তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি কিভাবে মানা হচ্ছে এবং সার্বিক প্রস্তুতি এবং আয়োজক নিয়ে প্রকাশকরা কি বলছেন? এইমাত্র উদ্বোধনী পর্বটি শেষ হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর বাংলা একাডেমির এই বইমেলায় সশরীরে এসে উদ্বোধন করেন, কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবছর তিনি সশরীরে উপস্থিত হতে পারলেন না। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন ঘোষণা করলেন। কিছুক্ষণ আগে আমার পেছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, এই মঞ্চ থেকে উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে এবং আমরা দেখেছি যে এখানে এখনও দেখতে পাচ্ছেন যে যারা এবছর বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, সাহিত্য পুরস্কার পেয়েছেন,
তারা এখনো মঞ্চে রয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে একটি ফটো সেশন করলেন। এরই মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শেষ হলো। সংস্কৃতি মন্ত্রী এখানে উপস্থিত ছিলেন, তিনি এই মুহূর্তে বাংলা একাডেমির স্টল দেখতে গেছেন এবং বাংলা একাডেমির বইমেলাও তিনি পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ প্রকাশ করেছেন যেহেতু তিনি আসতে পারেননি, এটি তার প্রাণের জায়গা। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তখন এই মেলার সঙ্গে তার একটি নিবিড় সম্পর্ক ছিল। এর আগেও তিনি বিভিন্ন সময় এসেছেন। প্রতি বছর আমরা দেখি যে বইমেলার উদ্বোধন করে তিনি এটি কিছুক্ষণ ঘুরে দেখেন, সেই আক্ষেপটি তিনি বলেছেন। একই সঙ্গে বই পড়ার অভ্যাসটি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এবং তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম যেন বই বেশি করে পড়ে সেজন্য সবাইকে উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখন একটু বাড়ছে, সেই কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন তিনি। তিনি যতটুকু বলেছেন যে এরই মধ্যে ৪৫ লাখ মানুষ করোনা ভাইরাসের টিকা নিয়ে ফেলেছেন, কিন্তু যারা টিকা নিয়েছেন তাদেরকেও সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা এই বইমেলায় দেখেছি যে উদ্বোধনী অনুষ্ঠানে যারা ছিলেন এই চেয়ারগুলি সেভাবেই বসানো ছিল একটু দূরে দূরে, যাতে সামাজিক দূরত্বটি নিশ্চিত করা যায় এবং এখানে সবার মুখেই মাস্ক দেখেছি। বইমেলা কর্তৃপক্ষ বলছে যে বইমেলায় যারা ঢুকবেন প্রত্যেককেই মাস্ক পরে ঢুকতে হবে এবং আমরা প্রবেশ পথে দেখেছি যে স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করেই সবাইকে প্রবেশ করতে হচ্ছে এবং তারা বইমেলার ভেতরেও সেই নজরদারিটা বজায় রাখবেন যে বইমেলায় ঢুকে যেন কেউ মাস্ক খুলে না ফেলেন, সেই ব্যাপারটিও তারা দেখবেন। এবারের বইমেলায় আমরা ৫৪০টি প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছি যে তারা অংশ নিচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং বইয়ের প্রকাশনী সহ বিভিন্ন সংগঠন এবং বইয়ের প্রকাশনী, তাদেরকে দেখতে পাচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যানে এবার প্রায় ১৫ লাখ অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অনিমেষ কর।